নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায় 5 অর্থাৎ মাপযোগ ও পরিমাপ এর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন নিয়ে চলে এসেছি। তো সেই প্রশ্নগুলো তোমরা খুব মন দিয়ে দেখো, এগুলো তোমাদের আসন্ন সেকেন্ড সামেটিভ এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা শুধু প্রশ্নই বলবো না, তার সাথে সাথে তার উত্তরগুলোও দেখিয়ে দেবো। তোমরা ভিডিওটা কিন্তু খুব মন দিয়ে দেখো। আর যদি এই সাজেশনটার পিডিএফ তোমরা পেতে চাও ফ্রিতে, তাহলে দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও। তাহলে এই সাজেশনের যে পিডিএফটা সেখান থেকে তোমরা কালেকশন করে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা বলেছে, পরিমাপ কাকে বলে? দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা কি? উদাহরণ সহ লেখো। পরিমাপ কোনো পূর্ব নির্দিষ্ট ও স্বীকৃত নিয়মের ভিত্তিতে কোনো প্রাকৃতিক বিষয় বা ভৌত রাশির মাপার পদ্ধতিকেই সাধারণভাবে পরিমাপ বলা হয়। 2. দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা। আমাদের ব্যবহারিক জীবনে পরিমাপের ধারণা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। সেগুলি হলো: 1. পরিমাপের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলা যায়। যেমন কোনো ব্যক্তিকে লম্বা বললে ব্যক্তিটির উচ্চতা সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা হয় না, কিন্তু ব্যক্তিটি 120 মিটার লম্বা বললে তার উচ্চতা সম্পর্কে সঠিক ধারণা তৈরি হয়। 2 বা ততোধিক প্রাকৃতিক বিষয় বা ভৌত রাশির মধ্যে তুলনা করতে গেলে পরিমাপ পদ্ধতি একান্ত আবশ্যক। যেমন তুমি ও তোমার বন্ধুর মধ্যে কে বেশি মোটা জানতে হলে দুজনেরই ভর বা ওজন নির্ণয় করতে হবে। 3. কোনো একটি নির্দিষ্ট প্রাকৃতিক বিষয় সম্বন্ধে সকলের মনে যাতে একটি ধারণা পরিমাপ পদ্ধতি প্রয়োজন। যেমন এখন সকাল 10টা বাজে বললে সকলের মনেই সময় সম্বন্ধে একই ধারণা হয়। নম্বর প্রশ্নটা বলেছে, ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে? উদাহরণ দাও। ভৌত রাশি পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই সাধারণভাবে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলা হয়। উদাহরণ: দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, বেগ ইত্যাদি। নম্বরে বলেছে, ভৌত রাশি কয় প্রকার ও কি কি? রাশিগুলির উদাহরণ সহ সংজ্ঞা দাও। প্রকারভেদ: গঠনগত দিক থেকে ভৌত রাশিকে 2টি পৃথক শ্রেণীতে ভাগ করা যায়। যেমন 1. মূল রাশি বা মৌলিক রাশি এবং 2. লব্ধ রাশি। মৌলিক রাশি: যে রাশিগুলি গঠন করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, অর্থাৎ যে রাশিগুলি পরস্পর নিরপেক্ষ এবং যে রাশিগুলিকে উপযুক্তভাবে ব্যবহার করে অন্য রাশিগুলিকে গঠন করা যায় তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে। উদাহরণ: দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা ইত্যাদি। 2. লব্ধ রাশি: সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিগুলির সাহায্যে যে ভৌত রাশিগুলিকে গঠন করা যায় তাদের বলা হয় লব্ধ রাশি। উদাহরণ: ক্ষেত্রফল, আয়তন, বেগ, ত্বরণ, বল, কার্য, ভরবেগ ইত্যাদি। নম্বর, কোনো রাশির একক বলতে কি বোঝায়? পরিমাপের একক কোনো ভৌত রাশির যে নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাপকে প্রামাণ্য বিবেচনা করে তার সাপেক্ষে সমজাতীয় অন্য রাশিগুলির পরিমাপ করা হয় তাকেই একক বলা হয়। এককের সঙ্গে তুলনা করে সংশ্লিষ্ট ভৌত রাশির সাংখ্যমান নির্ণয় করা হয়। নম্বরে বলেছে, এককের বিভিন্ন প্রকারভেদগুলি কি কি? তাদের উদাহরণ সহ সংজ্ঞা দাও। প্রকারভেদ: বৈশিষ্ট্যগত দিক থেকে একক 2 শ্রেণীর হয়: মৌলিক বা প্রাথমিক একক ও লব্ধ একক। মৌলিক একক: যে রাশিগুলির একক পরস্পরের ওপর নির্ভর করে না এবং যাদের উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলির একক গঠন করা যায় সেই রাশিগুলির এককগুলিকে মূল বা প্রাথমিক একক বলে। একক: সমজাতীয় বা ভিন্ন জাতীয় এক বা একাধিক প্রাথমিক এককগুলির সমন্বয় ঘটিয়ে যে এককগুলি গঠন করা হয় তাদের লব্ধ একক বলে। উদাহরণ: লব্ধ রাশিসমূহ অর্থাৎ বেগ, ত্বরণ, বল, কার্য, ভরবেগ ইত্যাদির একক। এটা বলেছে, প্রদত্ত রাশিগুলির কোনটি মৌলিক রাশি ও কোনটি লব্ধ রাশি লেখো। দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তড়িৎ প্রবাহ, আয়তন, ভর, ঘনত্ব, সময়, বেগ। মৌলিক রাশিগুলি হলো দৈর্ঘ্য, ভর, সময় এবং তড়িৎ প্রবাহ। লব্ধ রাশিগুলি হচ্ছে ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, বেগ। নম্বরে 1 বলেছে ঘনত্ব কি জাতীয় রাশি এবং কেন, আর 2 বলেছে হচ্ছে দৈর্ঘ্যকে মৌলিক রাশি বলা হয় কেন। তো প্রথমটার উত্তর হবে ঘনত্ব একটি লব্ধ রাশি, কারণ ঘনত্ব = ভর বাই আয়তন, অর্থাৎ ভর এবং আয়তন এই 2টি রাশির ওপর ঘনত্ব নির্ভর করে। প্রশ্নটার উত্তর হবে দৈর্ঘ্য রাশিটির মান কোনোভাবেই ভর, সময় বা অন্য কোনো প্রাথমিক রাশির ওপর নির্ভরশীল নয়, এ কারণেই দৈর্ঘ্যকে মৌলিক রাশি বলা হয়।
নম্বর প্রশ্নটা বলেছে 1 কেজি আলুর দাম 20 টাকা। এই বাক্যে আলু ও আলুর পরিমাণের মধ্যে কোনটি ভৌত রাশি ও কেন? এক্ষেত্রে আলুর ভর ইজুকাল টু 1 কেজি, যা পরিমাপযোগ্য, আবার যা পরিমাপ করা যায় তাকেই বলা হয় ভৌত রাশি। তাই আলুর পরিমাণটির ভর ভৌত রাশি। দাঁড়িপাল্লার সাহায্যে আলুর পরিমাণ বা আলুর ভর পরিমাপ করা সম্ভব হলেও আলু নিজে হলো একটি পদার্থ যা পরিমাপযোগ্য নয়, তাই আলু ভৌত রাশি নয়। এর একেরটা বলেছে একক পদ্ধতি কি, প্রচলিত একক পদ্ধতিগুলি কি কি। দুয়েরটা বলেছে এসআই একক বলতে কি বোঝায়, এই পদ্ধতি ব্যবহারের সুবিধাগুলি কি কি। 1 নম্বর একক পদ্ধতি। যেহেতু বিভিন্ন রাশিগুলির পরিমাপ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মূল রাশিগুলির ওপরেই নির্ভরশীল, তাই নির্বাচিত কিছু মূল বা প্রাথমিক একক সহযোগে ভৌত রাশির পরিমাপের যে ব্যবস্থা পদ্ধতি অবলম্বন করা হয় তাকেই বলা হয় একক পদ্ধতি। প্রচলিত পদ্ধতিগুলি হলো 1 সিজিএস পদ্ধতি, 2 এপিএস পদ্ধতি এবং 3 এসআই বা আন্তর্জাতিক পদ্ধতি। 2 নম্বর প্রশ্নটার উত্তর এসআই একক। পরিমাপের বিভিন্ন পদ্ধতির জটিলতা এড়াতে এবং বিশ্বের বিভিন্ন দেশের পরিমাপের সমতা আনার জন্য 1960 সালে পরিমাপের একটি আধুনিকতম পরিমার্জিত এবং সর্বগ্রহণযোগ্য পদ্ধতি প্রস্তাবিত হয়, যা আন্তর্জাতিক একক পদ্ধতি বা এসআই একক নামে পরিচিত। এসআই পদ্ধতি ব্যবহারের সুবিধাগুলি হলো 1 এই পদ্ধতিতে যেমন খুব ক্ষুদ্র মানের রাশিকেও মাপা যায়, তেমনি আবার অনেক বড় মানের রাশিকেও মাপা যায়। 2 কোনো রাশির 1 একক থেকে অন্য বড় বা ছোট এককে যেতে হলে শুধু দশমিক বিন্দু সরালেই হয়, অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগের প্রয়োজন হয় না। যেমন 124.75 মিটার ইজুকাল টু 0.12475 কিলোমিটার ইজুকাল টু 1247.5 ডেসিমিটার ইত্যাদি। আয়তন ও ভরের এককের মধ্যে সহজেই সম্পর্ক স্থাপন করা যায়, যেমন 1 লিটার আয়তনের জলের ভর 1 কিলোগ্রাম। প্রশ্নটা বলেছে এসআইতে প্রাথমিক একক কতগুলি ও কি কি। তে প্রাথমিক একক 7টি। মৌলিক রাশি একক 1 দৈর্ঘ্য মিটার এম, ভর কিলোগ্রাম কেজি, সময় সেকেন্ড এস, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার এ, আলোর তীব্রতা ক্যান্ডেলা সিডি, অণু পরমাণুর পরিমাণ মোল, উষ্ণতা কেলভিন কে। প্রশ্নটা বলেছে প্রাচীনকালে গ্রিসে দৈর্ঘ্যের একক হিসাবে কি ব্যবহৃত হতো, এটি ব্যবহারের অসুবিধা কি। কালে গ্রিসে দৈর্ঘ্যের একক হিসাবে বিঘত বা হ্যান্ডস্প্যান ব্যবহৃত হতো। 1 বিঘত হলো একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হাতের তালুর দৈর্ঘ্যের সমান। বিঘত একক ব্যবহারের অসুবিধা, বিভিন্ন ব্যক্তির হাতের তালুর মাপ আলাদা, তাই একই বস্তুর দৈর্ঘ্য পরিমাপের সময় বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম পরিমাপ পাওয়া যায়, ফলে বস্তুর দৈর্ঘ্যের সঠিক পাঠ পাওয়া সম্ভব হয় না। এই কারণে বর্তমানে বিঘতকে দৈর্ঘ্যের একক হিসাবে ব্যবহার করা হয় না। প্রশ্নটা বলেছে প্রাচীনকালে মিশরে দৈর্ঘ্যের একক হিসাবে কি ব্যবহৃত হতো, এটি আর বর্তমানে ব্যবহার করা হয় না কেন। প্রাচীনকালে মিশরে দৈর্ঘ্যের একক হিসাবে কিউবিট বা হাত ব্যবহৃত হতো। 1 হাত হলো একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হাতের কনুই থেকে মধ্যমা আঙুলটির অগ্রভাগ পর্যন্ত দৈর্ঘ্য। এটি আর বর্তমানে ব্যবহৃত হয় না, কারণ বিভিন্ন ব্যক্তির হাতের মাপ আলাদা আলাদা হয়, একই বস্তুর দৈর্ঘ্য পরিমাপে বিভিন্ন রকম মাপ পাওয়া যায়। আমরা বলেছে গুণিতক একক ও উপগুণিতক একক বলতে কি বোঝায়, উদাহরণ দাও। গুণিতক একক এসআইতে প্রমাণ মিটারকে পরপর 10 দিয়ে গুণ করে ক্রমশ বড় একক পাওয়া যায়, এগুলি হলো মিটারের গুণিতক একক। উদাহরণ 1 মিটার ইন্টু 10 ইজুকাল টু 1 ডেকামিটার, 1 ডেকামিটার ইন্টু 10 ইজুকাল টু 1 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার ইন্টু 10 ইজুকাল টু 1 কিলোমিটার, হেক্টোমিটার ইন্টু 10 ইজুকাল টু 1 কিলোমিটার। উপগুণিতক একক এসআইতে প্রমাণ মিটারকে পরপর 10 দিয়ে ভাগ করে বা 1/10 দিয়ে গুণ করে ক্রমশ একক পাওয়া যায়, এগুলোকে বলা হয় মিটারের উপগুণিতক একক। উদাহরণ 1 মিটার ইন্টু 1/10 ইজুকাল টু 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার ইন্টু 1/10 ইজুকাল টু 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ইন্টু 1/10 ইজুকাল টু 1 মিলিমিটার। 13 একেরটা বলেছে আন্তর্জাতিক প্রমাণ মিটারকে বলে, মিটার এর সংজ্ঞা লেখো। 2 বলেছে আন্তর্জাতিক প্রমাণ মিটার ব্যবহারের সুবিধাগুলি উল্লেখ করো।
তাহলে আন্তর্জাতিক প্রমাণ মিটার। ফ্রান্সের প্যারিস শহরে 1889 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম 90 ডিগ্রি ও ইরিডিয়াম 10% এর সংকট ধাতুর তৈরি একটি দণ্ডের দুপ্রান্তের মাঝের দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বা প্রমাণ 1 মিটার বলে। 2 আন্তর্জাতিক প্রমাণ মিটার ব্যবহারের সুবিধাগুলি হলো: 1 সমস্ত বিশ্বে এই একক ব্যবহৃত হওয়ার স্থান পরিবর্তনে পরিমাপ পদ্ধতি পাল্টানোর প্রয়োজন হয় না। 2 প্রমাণ মিটারের চেয়ে বড় বা ছোট এককে যেতে হলে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই চলে, কোনো গুণ বা ভাগ করার দরকার হয় না। 14 র্যাকেটটা বলেছে আলোকবর্ষ কাকে বলে। 2 বলেছে আলোকবর্ষ প্রাথমিক একক না লব্ধ একক, কেন? প্রথমে বলছে আলোকবর্ষ। আলো 1 বছরে শূন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলা হয়। এটি দৈর্ঘ্যের অন্যতম বৃহৎ একক। 1 আলোকবর্ষ = 9.46 × 10⁻12 কিমি প্রায়। 2 আলোকবর্ষ হলো প্রাথমিক একক। ব্যাখ্যা: দুটি তারার মধ্যের দূরত্বকে আলোকবর্ষ এককে প্রকাশ করা হয়, অর্থাৎ আলোকবর্ষ একটি দৈর্ঘ্যের একক। যেহেতু দৈর্ঘ্যের একক একটি মূল বা প্রাথমিক একক, সুতরাং আলোকবর্ষ একটি প্রাথমিক একক। প্রশ্নটা বলেছে বস্তুর ভর বলতে কি বোঝায়। ভর কোনো বস্তুর মধ্যে থাকা জড় পদার্থকেই বস্তুর ভর বলে। ভর পরিমাপের জন্য এসআইতে কিলোগ্রাম এবং সিজিএস পদ্ধতিতে গ্রাম একক ব্যবহার করা হয়। এছাড়াও এফপিএস পদ্ধতিতে ভরের একক হিসাবে পাউন্ড ব্যবহৃত হয়। 16 র্যাকেটটা বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। আর 2টা বলেছে কোনো ফুটবলের ওপরের তলের ক্ষেত্রফল পরিমাপ করার জন্য কি সম্পর্ক ব্যবহার করবে। 3টা বলেছে সম্পর্কটিতে ব্যবহৃত রাশিগুলি কি কি, তাদের মান নির্ণয় করবে কিভাবে। প্রথম প্রশ্নটার উত্তর হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হলো ক্ষেত্রফল দৈর্ঘ্য × প্রস্থ। 2 নম্বরটা প্রশ্নের উত্তরটা হবে কোনো ফুটবলের ওপরের তলের ক্ষেত্রফল পরিমাপ করার জন্য নিম্নলিখিত সম্পর্কটি ব্যবহার করা হয়। ক্ষেত্রফল পাই × ব্যাস × ব্যাস। 3 নম্বরটার উত্তরটা হবে সম্পর্কটিতে ব্যবহৃত প্রথম রাশিটি হলো পাই। এটি একটি ধ্রুবক রাশি, এর মান 3.14 প্রায়। সম্পর্কটিতে ব্যবহৃত দ্বিতীয় রাশিটি হলো ব্যাস। ব্যাস পরিমাপের জন্য 1 ফুটবলটিকে একটি টেবিলের ওপর রাখা হলো। দুটি কাঠের বা ধাতব ব্লককে ওই টেবিলের ওপর এমনভাবে বসানো হলো যে তাদের পৃষ্ঠতল বলটির 2 বিপরীত পৃষ্ঠ স্পর্শ করে থাকে। 3 এই অবস্থায় ব্লক দুটির নিচের প্রান্তদ্বয় বরাবর স্কেলটিকে রাখা হলো। 4 একটি ব্লকের প্রত্যেকটি যে প্রান্ত বলয়টির কিনারা স্পর্শ করে অবস্থান করছে তাদের অবস্থানের পাঠ স্কেলের সাহায্যে নির্ণয় করা হলো। 5 নির্ণীত পাঠ দুটির পার্থক্যই হলো ফুটবলটির ব্যাসের পরিমাপ। প্রশ্নটা বলেছে লিটারের সংজ্ঞা দাও। লিটারের সঙ্গে ডেসিমিটার ও মিলিলিটারের সম্পর্ক লেখো। লিটার 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলে। এটি এসআইতে আয়তনের একটি পরিচিত একক। 1 লিটার = 1 ঘন ডেসিমিটার। 1 লিটার = 1000 মিলিলিটার। 18 র্যাকেটটা বলেছে কোনো বস্তুর আয়তন বলতে কি বোঝায়। তাহলে প্রথমটার উত্তর হচ্ছে আয়তন কোনো বস্তু যে পরিমাণ স্থান দখল করে থাকে সেই পরিমাণকে ওই বস্তুর আয়তন বলে। তারপরেরটার উত্তর হচ্ছে এসআইতে আয়তনের একক ঘনমিটার অর্থাৎ মিটার কিউব। আয়তনের অন্যান্য পরিচিত এককগুলি হচ্ছে লিটার, মিলিলিটার, ঘন সেন্টিমিটার ইত্যাদি। 19টা বলেছে 1 নম্বরে কিছু পরিমাণ তরলের আয়তন কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, যন্ত্রটির সংক্ষিপ্তবিবরণ দাও। 2 নম্বরে বলেছে যন্ত্রটির সাহায্যে তরলের আয়তন কিভাবে পরিমাপ করবে। তার উত্তর হবে আয়তন মাপনী চোঙের সাহায্যে কিছু পরিমাণ তরলের আয়তন মাপা হয়। মাপনী চোঙ হলো কাঁচ বা অন্য কোনো স্বচ্ছ বস্তু দিয়ে তৈরি সমপ্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি চোঙাকৃতি পাত্র। পাত্রটির গায়ে সাধারণত মিলিলিটার এককে অংশাঙ্কন করা থাকে যার দ্বারা তরলের আয়তন মাপা হয়। 2 নম্বরে বলেছে মাপনী চোঙের সাহায্যে তরলের আয়তন নির্ণয়। একটি পরিষ্কার শুষ্ক মাপনী চোঙে পরীক্ষাধীন তরলটি সরাসরি ঢালা হলো। স্থিরাবস্থায় তরলের উপরিতল চোঙের দেয়াল অঙ্কিত স্কেলের
যে দাগ স্পর্শ করবে তার তরল পৃষ্ঠের সমান্তরালে একই তলে চোখ রেখে নির্ণয় করা হয়। এই পাঠটি হলো মাপনী চোঙে রাখা তরলের আয়তনের পরিমাপ। 21 বলেছে ঘনত্ব কাকে বলে, সিজিএস পদ্ধতিতে ও এসআইতে ঘনত্বের একক কি। 2 বলেছে ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক কি। পরের উত্তরটা হবে ঘনত্ব কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলা হয়। সিজিএস পদ্ধতিতে ও এসআইতে ঘনত্বের একক যথাক্রমে গ্রাম পার ঘন সেন্টিমিটার, গ্রাম পার সেমি কিউব এবং কিলোগ্রাম পার ঘনমিটার, কেজি পার মিটার কিউব। 2 নম্বরের উত্তরটা হবে এম ভর সম্পন্ন কোনো পদার্থ ভি আয়তন অধিকার করে থাকলে তার ঘনত্ব ডি = m/v, অর্থাৎ ঘনত্ব = ভর বাই আয়তন। তাহলে অতএব বস্তুর ভর = বস্তুর আয়তন ইন্টু বস্তুর উপাদানের ঘনত্ব। তারপরের প্রশ্নটা বলেছে একটি জলে অদ্রাব্য কঠিন বস্তুর বা ছোট পাথরের আয়তন এবং ঘনত্ব কিভাবে নির্ণয় করবে, অথবা একটি মাপনী চোঙ ও একটি তুলা যন্ত্রের সাহায্যে একটি ছোট পাথরের ঘনত্ব কিভাবে নির্ণয় করবে। মাপনী চোঙের সাহায্যে কঠিন বস্তুর আয়তন ও ঘনত্ব নির্ণয়। তরলে অদ্রাব্য কোনো কঠিন বস্তুকে ওই তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে বস্তুটি তার নিজের আয়তনের সমান আয়তনের তরল অপসারিত করে, ফলে তরল তলের পাঠ বৃদ্ধি পায়। এই নীতিকে কাজে লাগিয়ে অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা হয়। এরপর বস্তুটির ভরকে এর আয়তন দিয়ে ভাগ করে বস্তুটির ঘনত্ব নির্ণয় করা হয়। উপকরণ: 1 একটি সাধারণ তুলাযন্ত্র, 2 একটি মাপনী চোঙ, 3 কিছু পরিমাণ জল, 4 অসম আকৃতির একটি কঠিন বস্তুখণ্ড পাথর, 5 মোমের প্রলেপ লাগানো 1 টুকরো সুতো। পরীক্ষা পদ্ধতি: 1 সাধারণ তুলাযন্ত্রের বাম দিকের পাত্রে পরীক্ষাধীন বস্তু এবং ডান দিকের পাত্রে প্রয়োজন মতো বাটখারা রেখে ভর পরিমাপ করা হলো। ধরা যাক এই পাঠ হয় m গ্রাম। 2 এরপর মাপনী চোঙটির প্রায় অর্ধেক অংশ জলপূর্ণ করা হলো। 3 এখন চোঙে রাখা জলতলের পাঠ সতর্কতার সঙ্গে মাপা হলো। ধরা যাক এই পাঠ হয় v1 ml। 4 এরপর সুতোর সাহায্যে পাথরটি বেঁধে সাবধানে মাপনী চোঙে এমনভাবে প্রবেশ করিয়ে জলে সম্পূর্ণ নিমজ্জিত করা হলো যাতে পাথরখণ্ডটি চোঙের তলদেশ স্পর্শ না করে। এই অবস্থায় আবার জলতলের পাঠ নেওয়া হলো। ধরা যাক এক্ষেত্রে পাঠ হয় v2 ml। পর্যবেক্ষণ: দেখা গেল দ্বিতীয় ক্ষেত্রে জলতলের পাঠ বেশি হয়েছে, অর্থাৎ v2 > v1। সিদ্ধান্ত: জলের নিমজ্জিত অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন v2 - v1 ml = v2 - v1 সেমি কিউব। অতএব পাথরখণ্ডটির ঘনত্ব d = m/v2 - v1 গ্রাম পার সেমি কিউব। পরের প্রশ্নটা বলেছে সৌরদিন কি। গড় সৌরদিন বলতে কি বোঝায়? সৌরদিন দিনের বেলায় যখন জানলা দিয়ে রোদ এসে প্রথম মেঝেতে পড়ে তখন থেকে আবার পরের দিন ওই জানলা দিয়ে মেঝে ঠিক ওই জায়গায় সূর্যের আলো আসার মধ্যে সময়ের যে ব্যবধান তাকেই 1 সৌরদিন বলে। গড় সৌরদিন: সারা বছরের সৌরদিন যোগ করে যোগফলকে 365 দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাকেই বলা হয় গড় সৌরদিন। এর মান মোটামুটি 24 ঘন্টা। এর প্রশ্নটা বলেছে গ্যালন = ড্যাশ লিটার। উত্তরটা হচ্ছে 4.536 লিটার। তারপরের প্রশ্নটা বলেছে লিপ ইয়ার কাকে বলে? লিপ ইয়ার খ্রিস্টীয় গণনাবিধি অনুসারে যে বছরগুলি 4 দ্বারা বিভাজ্য হয় তাদের বলা হয় লিপ ইয়ার। শতাব্দী চিহ্নিতকারী বছরগুলির ক্ষেত্রে যেগুলি 400 দ্বারা বিভাজ্য সেগুলি লিপ ইয়ার হয়। এর একটা বলেছে অনুমান বা আন্দাজ বলতে কি বোঝায়? বলেছে দৈনন্দিন জীবনে পরিমাপে অনুমানের গুরুত্ব আলোচনা করো। অনুমান: অ্যাপ্রক্সিমেশন স্পর্শ, দৃষ্টি, শ্রবণ ইত্যাদির ভিত্তিতে প্রকৃত পরিমাপের পরিবর্তে কোনো পরিমেয় বিষয় বা বৈশিষ্ট্যের সম্পর্কে এক তাৎক্ষণিক বিচার বা সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় অনুমান। 2 পরিমাপে অনুমানের গুরুত্ব: প্রাত্যহিক জীবনে সবসময় পরিমাপের যন্ত্র দিয়ে পরিমাপ করা কাজ সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের অনুমানের ওপর নির্ভর করতে হয়, কারণ সঠিক পরিমাপের জন্য প্রয়োজনীয় যন্ত্র ও সময় সর্বত্র আমাদের হাতের থাকে না। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য তাই আমাদের আনুমানিক পরিমাপ করতেই হয়। যেমন 1 স্কুলে বা অফিসে যাওয়ার জন্য দেরি হয়ে গেলে আমরা তারা হাঁটি বা গাড়ি চালাই। এক্ষেত্রে কতটা জোরে হাঁটলে বা
গাড়ি চালালে সঠিক সময়ে পৌঁছানো যাবে তা আমরা নিজেরাই অনুমান করি। 2 দৈনন্দিন রান্নার কাজে আমরা অনুমান করেই নুন, তেল, চিনি, মশলা দিয়ে সুস্বাদু রান্না করি। 3 গায়ে জ্বর আছে কিনা তা দেখতে হাত দিয়েই উষ্ণতা অনুমান করি। এক্ষেত্রেও প্রায় নির্ভুলভাবেই বলা যায় জ্বর হয়েছে কিনা। 4 সাইকেল বা গাড়ির ক্ষেত্রে আমরা সময় অনুমান করেই ব্রেক কষি ও সঠিক স্থানে গাড়ি এনে থামাই। উপরের উদাহরণগুলি থেকেই বোঝা যায় আমাদের দৈনন্দিন জীবনে অনুমানের গুরুত্ব অসীম। এটা বলেছে একই মৌলিক একক দ্বারা গঠিত 2টি ভিন্ন রাশির একক উল্লেখ করো এবং 3টি ভিন্ন প্রাথমিক একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের নাম লেখো। আমরা যদি ফিতে স্কেল দিয়ে দৈর্ঘ্য না মেপে সবাই হাত দিয়ে দৈর্ঘ্য মাপতাম তাহলে কি হতো বলে তোমার মনে হয়? তোমার জানা এমন 2টি এককের নাম লেখো যা এইরূপ পরিমাপে সাহায্য করে। মৌলিক একক হলো মিটার, যা মৌলিক রাশি দৈর্ঘ্য এর একক। দৈর্ঘ্য দ্বারা গঠিত 2টি ভিন্ন ভৌত লব্ধ রাশি হলো ক্ষেত্রফল ও আয়তন এবং এদের একক যথাক্রমে বর্গমিটার ও ঘনমিটার, যেগুলি মৌলিক একক মিটার দ্বারা গঠিত। 3টি ভিন্ন প্রাথমিক একক দ্বারা গঠিত একটি লব্ধ একক হলো ভরবেগ এর একক। যেহেতু ভরবেগ ভর ইন্টু বেগ ভর ইন্টু দূরত্ব বাই সময়, অর্থাৎ ভরবেগের একক দৈর্ঘ্য, ভর, সময় এই 3টি ভিন্ন প্রাথমিক রাশির একক দ্বারা গঠিত। অতএব ভরবেগের একক ভরের একক ইন্টু দৈর্ঘ্যের একক ডিভাইড বাই সময়ের একক। বিভিন্ন ব্যক্তির হাতের মাপ আলাদা হওয়ায় একই বস্তুর দৈর্ঘ্য স্কেল বা ফিতে দিয়ে না মেপে সবাই হাত দিয়ে মাপলে প্রত্যেকের প্রাপ্ত দৈর্ঘ্য বিভিন্ন হতো, ফলে দৈর্ঘ্য পরিমাপে প্রচুর ত্রুটি দেখা দিত। এমন 2টি একক হলো বিঘত বা হ্যান্ডস্প্যান এবং হাত বা কিউবিট। তারপর পরের প্রশ্নটা বলেছে সাধারণ স্কেল দিয়ে কীভাবে বইয়ের পাতার বেদ নির্ণয় করবে। সাধারণ স্কেলের সাহায্যে বইয়ের পাতার বেদ নির্ণয়। বইয়ের মলাট 2টি বাদ দিয়ে বাকি পাতাগুলিকে একত্রিত করে স্কেলের সাহায্যে বইয়ের সবকটি পাতার মোট বেদ মাপা হলো। এইভাবে বইটির বিভিন্ন জায়গার বেদ কয়েকবার মেপে বইটির গড় বেদ নির্ণয় করা হলো। প্রাপ্ত গড় বেদকে বইটির পাতার সংখ্যা দিয়ে ভাগ করলে একটি পাতার বেদ পাওয়া যাবে। ধরা যাক বইটিতে মোট পাতার সংখ্যা n এবং বইটির গড় বেদ d, তাহলে প্রতিটি পাতার বেদ d/n। বক্ররেখার দৈর্ঘ্য একটি সুতো ও একটি রুলারের সাহায্যে কিভাবে মাপা হয়। রুলার ও সুতোর সাহায্যে বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয়। 1 বক্ররেখাটি আনুমানিক দৈর্ঘ্যের থেকে বেশি দৈর্ঘ্যের একটি সুতোর টুকরো নেওয়া হলো। 2 এবার সুতোর টুকরোটিকে বক্ররেখা বরাবর এমনভাবে রাখা হলো যাতে সুতোটি বক্ররেখার ওপর সব জায়গায় মিলে যায়। 3 এই অবস্থায় সুতোটির যে স্থানে 2টি বক্ররেখাটির 2 প্রান্তের সঙ্গে মিলেছে সেই স্থান দুটিতে সুতোর ওপর রং দিয়ে চিহ্নিত করা হলো। 4 এবার সুতোটিকে তুলে সোজা টান করে একটি সাধারণ স্কেল বা রুলারের সাহায্যে সুতোটির ওপর চিহ্নিত স্থান দুটির মধ্যবর্তী দৈর্ঘ্য নির্ণয় করা হলো। সুতরাং ওই দৈর্ঘ্যই হলো বক্ররেখাটির প্রকৃত দৈর্ঘ্য। সরু তারের ব্যাস কিভাবে মাপা যায়। স্কেলের সাহায্যে সরু তারের ব্যাস নির্ণয়। সরু তারটিকে একটি সরু চোঙের ওপর বেশ কতকগুলি পাক দিয়ে এমনভাবে জড়ানো হলো যাতে পাকগুলির মধ্যে কোনো ফাঁক না থাকে। এরপর তারটির পাকগুলি চোঙের ওপর যে দৈর্ঘ্য দখল করলো স্কেলের সাহায্যে সেই দৈর্ঘ্য মাপা হলো। ধরি তারের পাক সংখ্যা n ও দৈর্ঘ্য x। এখন দৈর্ঘ্যের প্রাপ্ত পাটকে পাক সংখ্যা দিয়ে ভাগ করলে প্রাপ্ত ভাগফল সরু তারটির ব্যাস নির্দেশ করে। অতএব তারের ব্যাস x/n। থেকে কী হারে জল পড়ছে তা কোন এককে মাপবে? এই পরিমাপের জন্য কি কি যন্ত্র লাগবে? জল প্রবাহের হার মাপার একক হলো ঘন সেন্টিমিটার পার সেকেন্ড বা মিলিলিটার পার সেকেন্ড। কল থেকে জল প্রবাহের হার পরিমাপ করতে অর্থাৎ আয়তন ও প্রয়োজনীয় সময় মাপতে যথাক্রমে আয়তন মাপনী চোঙ এবং স্টপ ওয়াচ প্রয়োগ। আঙুলের আয়তন কিভাবে পরিমাপ করবে? একটি মাপনী চোঙ নিয়ে তাতে একটি নির্দিষ্ট দাগ পর্যন্ত জল ভর্তি করা হলো এবং তার পাঠ নেওয়া হলো। এবার যে আঙুলটির আয়তন মাপা হবে সেই আঙুলটিকে খুব সাবধানে চোঙের জলে ডুবিয়ে রাখা হলো। আঙুলটিকে ডোবানোর সময় খেয়াল রাখতে হবে যেন হাতের বাকি আঙুলগুলি জলতল স্পর্শ না করে। এই অবস্থায় আঙুলটি নিজের আয়তনের সমান আয়তনের জল অপসারণ করবে, ফলে জলতলের পাট বৃদ্ধি পাবে। এই অবস্থায় আবার জলতলের পাট নেওয়া হলো। নতুন পাট থেকে পূর্বের
পার্ট বিয়োগ করলে আঙুলের আয়তন পাওয়া যাবে। বৃদ্ধি, পুষ্টি, স্বাস্থ্য বলতে কি বোঝায়? পুষ্টি ও স্বাস্থ্যের মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করো। দি অর্থাৎ গ্রোথ নির্দিষ্ট শর্ত সাপেক্ষে জীবদেহের আকার, আয়তন ও শুষ্ক ওজনের অপরিবর্তনীয় ও চিরস্থায়ী পরিবর্তনকে বৃদ্ধি বলা হয়। পুষ্টি যে পদ্ধতিতে জীব খাদ্য গ্রহণের মাধ্যমে নিজের বৃদ্ধি, ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ করে এবং নিজের শক্তির চাহিদা পূরণ করে থাকে তাকে পুষ্টি বলে। স্বাস্থ্য WHO এর প্রস্তাবনা অনুযায়ী স্বাস্থ্য বলতে ব্যক্তির দৈহিক, মানসিক ও সামাজিক অবস্থার একটি পূর্ণ সমন্বয় বোঝায় যা তাকে সামাজিক ও অর্থনৈতিকভাবে অর্থপূর্ণ জীবন কাটাতে সাহায্য করে। পুষ্টিকে এমন একটি শারীরিক প্রক্রিয়া বলে ভাবা যায় যার ফলাফল হলো স্বাস্থ্য। পুষ্টি যথাযথ হলে স্বাস্থ্যের লক্ষণগুলিও চেহারায় আত্মপ্রকাশ করে, যেমন 1 ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়, 2 নিঃশ্বাস দুর্গন্ধহীন হয়, 3 মেদ কমে যায় ও পেশি সুগঠিত হয়, 4 হাড় দৃঢ় ও মজবুত হয়, 5 খুব ভালো ঘুম হয়, 6 কায়িক শ্রমে সহজে ক্লান্তি আসে না ইত্যাদি। প্রশ্নটা বলেছে কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়? অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়। আর্ক ইন্ডিকেটর যন্ত্রটিও উদ্ভিদের বৃদ্ধি মাপতে ব্যবহৃত হয়ে থাকে। প্রশ্নটা বলেছে বৃদ্ধির হার বলতে কি বোঝায়? বৃদ্ধির হারের সূত্রটি লেখো। একক সময়ে কোনো জীবের যে পরিমাণ বৃদ্ধি হয় তাই হলো বৃদ্ধির হার। যদি টি সময়ে x পরিমাণ বৃদ্ধি হয় তবে একক সময়ে বৃদ্ধির পরিমাণ অর্থাৎ বৃদ্ধির হার x/t বৃদ্ধির পরিমাণ / সময়। চারা গাছের ভর কিভাবে পরিমাপ করবে লেখো। পরিমাপের পদ্ধতি। একটি চারা গাছের ভর পরিমাপ করার জন্য খুব সাবধানে চারা গাছটি মাটি থেকে তুলতে হবে যাতে শিকড় ছিঁড়ে না যায়। এবার জল দিয়ে সমস্ত মাটি ধুয়ে ফেলতে হবে। তারপর নরম কাপড় দিয়ে সব জল ভালোভাবে মুছে চারা গাছটিকে তুলা যন্ত্রের ওপর রেখে ভর পরিমাপ করতে হবে। সব কাজ দ্রুততার সঙ্গে করে গাছটিকে আবার মাটিতে ঠিকভাবে পুঁতে দিতে হবে। মৌলিক রাশি ও লব্ধ রাশি এর মধ্যে পার্থক্য লেখো। মৌলিক রাশি, লব্ধ রাশির সংজ্ঞা। যেসব ভৌত রাশি পরস্পরের উপর নির্ভরশীল নয় তাদের মৌলিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। লব্ধ রাশি যেসব ভৌত রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদের লব্ধ রাশি বলে, যেমন বেগ, আয়তন, ঘনত্ব ইত্যাদি। একক মৌলিক রাশির এককগুলি হলো মূল বা প্রাথমিক একক, লব্ধ রাশির এককগুলি হলো লব্ধ একক। প্রকারভেদ মৌলিক রাশির সংখ্যা 7টি, লব্ধ রাশির সংখ্যা অসংখ্য। বিশ্লিষ্টতা মৌলিক রাশিকে আর সরলতর অংশে ভাঙা যায় না, লব্ধ রাশিকে সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিতে ভাঙা সম্ভব। একক ও লব্ধ একক এর মধ্যে পার্থক্য লেখো। মৌলিক একক, লব্ধ একক। এক সংজ্ঞা যেসব রাশির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় তাদের মৌলিক একক বা মূল একক বলে, যেমন দৈর্ঘ্য, ভর ও সময়ের একক। লব্ধ একক যেসব রাশির একক মৌলিক এককের উপর নির্ভরশীল তাদের লব্ধ একক বলে, যেমন বেগ, ঘনত্ব এবং আয়তন ইত্যাদির একক। 2 প্রকারভেদ মৌলিক এককের সংখ্যা 7টি, লব্ধ এককের সংখ্যা অসংখ্য। 3 বিশ্লিষ্টতা মৌলিক এককগুলোকে সরলতর অংশে ভাঙা যায় না, লব্ধ এককগুলোকে সমজাতীয় বা ভিন্ন একাধিক মৌলিক এককে ভাঙা সম্ভব। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও এই সাজেশনের PDF এবং অন্যান্য সাজেশনের ফ্রি PDFগুলো চটজলদি কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।